এইচএসসি পরীক্ষা 2026-এর যে সকল শিক্ষার্থীরা ইংরেজি ফার্স্ট পেপারে একান্ত কিছুই পারে না, কিন্তু শুধুমাত্র টেকনিক ব্যবহার করে তারা 60+ মার্ক অর্জন করতে চায়, অথবা শুধুমাত্র একদিনের মধ্যে তারা অন্তত মিনিমাম 60+ মার্ক অর্জন করতে চায়, তাদেরকে আজকের এই ক্লাসে আমি শুধুমাত্র টেকনিক ব্যবহার করে তোমাদেরকে এসএসসি 2026-কে দেখিয়ে দেবো যে কীভাবে 60+ মার্ক অর্জন করতে পারো। যেহেতু এখানে একান্ত দুর্বল স্টুডেন্ট নিয়ে কথা বলবে, আমরা এখানে সকল বিষয়গুলো শুধুমাত্র টেকনিকই ব্যবহার করব। আমার ডিসপ্লেতে তুমি দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ড 2023-এর একটি প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি জাস্ট বোঝানোর জন্য। তো তোমাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো নিয়ে কথা যদি বলে, প্রথমে তোমাদের যে প্রশ্ন থাকে 100 মার্কের পরীক্ষা থাকে এবং তার জন্য তুমি 3 ঘন্টা সময় পাও। এবং যেহেতু এটা ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি 2026, তো তাদের জন্য কিন্তু ইংরেজি বেশ একটু জটিল বিষয়। টেকনিকগুলো ভালো করে বুঝবা, এই টেকনিকগুলো খাটাতে পারলে তুমি 100% 60+ মার্ক খুব অনায়াসে অর্জন করতে পারবা। সর্বপ্রথম তোমাদের যে প্রশ্নটা থাকে যেখানে লেখা থাকে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন নাম্বার এ অ্যান্ড বি, অর্থাৎ এর মানে হলো তোমাকে এই কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে মিনিং সহ, পাশাপাশি তোমাকে কি এ আর নাম্বার 2 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। কিন্তু যেহেতু আমি একান্ত শুধুমাত্র টেকনিক ইউজ করবো, তা আমি ধরে নিব যে আমি ইংরেজির কিছুই পারি না, বা আমি এটার মিনিং কখনোই করতে পারবো না, বা প্যাসেজটা আমার এখন কমন আসে নাই। তাহলে আমি কি করব, আমি প্যাসেজটা মোটামুটি এভারেজ একবার রিডিং পড়ে নিব। তো আমি ধরলাম যে আমি রিডিংটা পড়ে নিয়েছি। এরপরে আমি চলে যাব তোমাদের প্রথম কোশ্চেনে, যেখানে তোমাদের কোশ্চেন নাম্বার 1 নাম্বার থাকে, লেখা থাকে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, অর্থাৎ হলো তোমাকে যেই অপশনাল যেই বিষয়টা আছে সেখান থেকে তোমাকে সঠিক উত্তরটা দিতে হবে। টোটাল 10টা গ্যাপ থাকে, যার জন্য প্রত্যেকটা গ্যাপে হাফ করে টোটাল 5 মার্ক থাকে। এখন তোমাদেরকে যেহেতু আমি টেকনিকের কথা বলি, যে সর্বপ্রথম যদি একান্ত সেই সকল শিক্ষার্থীর জন্য যে বলবো যারা পড়তেও চায় না, কিছু মিলাতেও চায় না, মানে আমি কিছু পড়বও না, আমি এই জিনিসের সাথে মিলাতেও চাই না, এই ধরনের যে শিক্ষার্থী আছে তাদের জন্য একটু বলি। তো তোমরা এই জায়গার যদি উত্তরগুলো দেখো, ম্যাক্সিমাম উত্তর তুমি পাবা 2 নাম্বার, ঠিক আছে, অথবা 3 নাম্বার ম্যাক্সিমাম উত্তর দেখবা। যে এই যে তোমার 5 মার্ক, 5-এর মধ্যে এইখানে তুমি মিনিমাম 2 মার্ক তুমি এই 2 নাম্বার শুধুমাত্র যদি 2 নাম্বার টিক দিয়ে যাও তাও 2 হবে, অথবা শুধুমাত্র 3 নাম্বার টিক দিলেও তোমার মিনিমাম 2 মার্ক তুমি পাবা। কিভাবে? একটা শিক্ষক কখনোই চায় না যে তার যে প্রশ্নটা তার প্রথমেই একটা স্টুডেন্ট উত্তর পেয়ে যাক। আবার এদিকেও একটা শিক্ষক চায় না যে একটা প্রশ্নের উত্তর শেষের দিকে থাকুক। একটা শিক্ষক তার যে উত্তরটা আছে সেই উত্তরটা সবসময় 2 আর 3-এর মধ্যেই ম্যাক্সিমাম রাখে, এমন নয় যে সবগুলো রাখে। এটা জাস্ট একটা ট্রিক্স। এবার আসি, যদি তুমি একটু মিলাতে চাও যে না ভাই আমি একবারে আন্তাজি মারবো না, তো আমি একটু মিলাবো, ঠিক আছে, আচ্ছা মিলাইলে তুমি কি করবা? ফার্স্ট অফ তো এই যেমন তোমার কি এখানে তোমার ইন্টিমেট লেখা আছে, ইন্টিমেটের বিষয়টা যদি কয় রিফ্লেক্সিং অ্যান্ড ইন্টিমেট সম্পর্কিত যে বিষয়টা আছে সেটা তোমাকে উপরে একটু মিলাই নিতে হবে, কারণ এখানে বলছে ইন্টিমেটের প্রতিশব্দ কোনটা। এখন তোমার ধরো সিনোনিম মনে নেই বা জানো না তুমি, তার মানে এটা তুমি পারবা না। কিছু শব্দ থাকে যেগুলো তোমার ইজিলি মিলানো যায়, যেমন এখানে একটা দেখতে পাচ্ছ, এইটা দেখো, এ ফিলোসফার ইজ এ পার্সন হু, একজন ফিলোসফার একজন পার্সন হু, যে কি করে। তো এই বিষয়টা তুমি কোথায় পাবা? এই লাইনের মধ্যেই পেয়ে যাবে যে একটা ফিলোসফার। যেমন এখানে কি বলছে, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সেড, একটা অ্যারিস্টটল কি বলছে, বললো ম্যান ইজ দ্য ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল অ্যানিমাল, মানুষ হলো কি, মানুষ হলো সামাজিক প্রাণী, সামাজিক কি বা প্রাকৃতিকভাবে সামাজিক প্রাণী। এখন একজন ফিলোসফার কি হয় সেই বিষয়টা তোমাকে এখানে ক্লিয়ার করছে। আমি যদি এখানে এই গল্পটার মিনিং মানে নর্মাল ভাবে বলি, তো এটাতে বোঝাচ্ছে ম্যান আর হলো সোশ্যাল অ্যানিমাল, মানে মানুষ এবং হলো প্রাণীর মধ্যে তুলনা করছে। তো সেখান থেকে তোমাকে এই লাইনটা মিলাইতে হবে। তাহলে একজন মানুষ, এইখানে দেখো সেই ক্ষেত্রে কি আছে, এখানে থিংস ডিপলি অ্যান্ড সিরিয়াসলি অ্যাবাউট লাইফ অ্যান্ড কি আদার বেসিক ম্যাটার্স। তুমি যদি এই লাইনটা সোজা খুঁজো হুবো তো তুমি কখনোই পাবা না, এটা তো একবারে সিরিয়াস, মানে এটা পাওয়া সম্ভব না, ঠিক আছে। মানে ইজিলি সরাসরি মিলবে এরকম খুব কম মিলবে, যেহেতু ইন্টারমিডিয়েটে তো এটা তুলনামূলক খুব কম একবার হুবহু মিলবে। তুমি লাইনগুলো পড়লে হয়তো বা এই বিষয়টা বুঝতে পারো। তো এটা গেল 1 নাম্বার প্রশ্নের উত্তর করার একটা সিস্টেম, যে আমরা এইভাবে উত্তরটা করতে পারি, ঠিক আছে। তো 1 নাম্বার কোনটা, এইটা উত্তরটা হয়ে গেল। তারপরে দেখো ম্যাক্সিমাম তোমাদের উত্তর দেখবা রিপ্লেস, ম্যাক্সিমাম উত্তর থাকে রিপ্লেস। তো রিপ্লেসটা অ্যাকচুয়ালি সিনোনিম, অ্যান্ড সিনোনিম যাদের পড়া থাকবে না, তুমি যদি এখানে ভালো করে খেয়াল করো, এটাও সিনোনিম, এটাও সিনোনিম, ম্যাক্সিমাম কিন্তু সিনোনিম থাকে। এখন সিনোনিম তো আর তোমার না পড়লে তো আর হবে না, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি এই টেকনিকটা ইউজ করতে পারো যে আমি সব যেগুলো পারছি না 2 নাম্বার উত্তর পারবো, ম্যাক্সিমাম হবে, এটা তুমি গ্যারান্টি থাকতে পারো যে ম্যাক্সিমাম উত্তরই হবে। এটা গেল ফার্স্ট টেকনিক, যে আমরা 1 নম্বর প্রশ্ন উত্তরটা কিভাবে করতে পারি। প্রথম আমরা মিলিয়ে করতে পারি, একান্ত রিপ্লেসমেন্ট সম্পর্কিত যদি কিছু না পারি সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অর্থ। আর যদি সিনোনিমটা একটু কষ্ট করে পড়তে পারো তাহলে বিগত সালে যে প্রশ্নগুলো আছে তার সিনোনিমগুলো পড়ে নিবা।
এরপরে আসে 2 নম্বর প্রশ্ন, যেখানে বলছে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন। এখানে তোমাদের টোটাল 15 মার্ক পাবা, এটা ইজিলি তুমি পাবা। তুমি যদি কোশ্চেনগুলো দেখো, ম্যাক্সিমাম কোশ্চেন দেখবা হাউ, ঠিক আছে, তারপর ওয়াই, হোয়াট, এই সংক্রান্ত প্রশ্ন থাকে। এখন তোমরা কি করো, তোমরা যখন এই প্রশ্নের উত্তরটা করো, তোমরা কি করো, এই প্রশ্নের এই লাইনটা খোঁজো। এই যে লাইন আছে, রিলেশনশিপ হেল্প আস উইথ মেন্টাল হেলথ, তো এই জিনিসটা তোমরা এই লাইনটা খুঁজো। যে কোশ্চেন উপরে কি করো, এই লাইনটা তোমরা খুঁজো। যে যখনই এই লাইনটা তুমি খুঁজে পাও, যখনই তুমি এই লাইনটা কি কো, এখানে দেখো রিলেশনশিপ আছে, রিলেশন গিভ আপ মিন্স, এখানে যদি আমি বলি মেন্টাল হেলথ, এখানেই আছে কোনো এক জায়গায়, যদি আমি খুঁজি তো ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্টস, তো এখানে তুমি এই লাইনটার মধ্যে ধরো এইখানে আমি খুঁজে পেলাম। তো তুমি কি করবা, তুমি যেখান থেকে খুঁজে পাবা এইখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত লিখে দিবা, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা করো। তবে একটা কথা বলি, যে এইভাবে লিখলে তুমি কি করবে না, মার্ক পাবা না। কারণ কথা হলো ভাই, তাহলে কিভাবে লিখবো, কিভাবে লিখলে আমরা এখানে একটা পূর্ণ মার্ক অর্জন করতে পারি? এটার জন্য তোমাকে আমি একটু ট্রিক্স দেখাতে পারি। একটা প্রশ্ন উত্তর করার জন্য এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হলো, তোমাদের যে কোশ্চেন পেপার রয়েছে, সেই কোশ্চেনগুলো দেখবা সবসময় এই ধরনের কিছু ওয়ার্ড দ্বারা করা হয়, ঠিক আছে? হোয়াই, হু, হোয়ার, হোয়েন, তারপর কি হাউ, হোয়াট, হুইচ, এই ধরনের প্রশ্ন করা হয়। আর হোয়াই মানে কি, হোয়াই মানে হলো কেন, তাই না? হোয়াই মানে কি কেন, আর হু মানে কি কে, হোয়ার মানে হলো কোথায়, ঠিক আছে, হোয়েন মানে কি কখন, হাউ মানে কিভাবে, হোয়াট মানে কি, আর হুইচ মানে কোনটি। এটা মোটামুটি আমরা সবাই জানি। তো আমি যেহেতু এখানে টেকনিক বোঝাবো, তো কি করতে হয়, তোমাদের যে প্রশ্নগুলো আছে, সাপোজ দ্বারা একটা হোয়াই দ্বারা একটা প্রশ্ন করলো, তো প্রথমে এই প্রশ্নটিকে সাজাতে হবে। এখন অনেকে বলবো ভাইয়া প্রশ্ন তো আমি সাজাতে বুঝি না, অক্সিলারি ভার্ব তো চেনো, নর্মালি ডু, ডাজ, ডিড, এগুলো তো চেনো। এই ডু, ডাজ, ডিটের পরে যে অংশটা আছে, এই অংশটাকে আগে লিখতে হয়। এই অংশটাকে কি লিখতে হয়, আগে লিখতে হয়। দেন কোশ্চেনের লাইন খোঁজার পরে দেখতে হয় যে কোন অংশটা বাদ আছে, সেই অংশটা এখানে লিখতে হয়। এভাবে তুমি একটা পূর্ণ মার্ক অর্জন করতে পারো। যেমন ধরো হাউ দ্বারা প্রশ্ন করছে, আমি এখানে তোমাকে শিখলাম কি হোয়াই দ্বারা। তাহলে হোয়াই দ্বারা প্রশ্ন যদি করি, আমি যদি দেখি এখানে আমার দ্বারা হোয়াই দ্বারা একটা প্রশ্ন করেছে, ইজ আছে অক্সিলারি ভার্ব, তার মানে ইজ এর পরে যেটা আছে আমি এটা আগে লিখবো। রিলেশনশিপ সো ইম্পর্টেন্ট, দেন এখানে বলছে কি করতে, বিকজ লিখতে। কি লিখতে, বিকজ। তো আমি এখানে কি লিখবো, দেন আমি এখানে একটা বিকজ লিখে দেবো। বিকজ লেখা শেষ। বিকজ লেখার পর আমি করবো প্যাসেজ থেকে এই উত্তরটি খুঁজে নিব। অবশ্যই প্যাসেজে খুঁজে নিব যে রিলেশনশিপ কেন ইম্পর্টেন্ট, সেই বিষয়টা এখানে তোমার কি, তুমি অবশ্যই পেয়ে যাবে যে রিলেশনশিপ কেন ইম্পর্টেন্ট। তো এই বিষয়টা দেখবে এখানে তোমার ইজিলি প্রশ্নের যখন তুমি খুঁজতে লাগো, তুমি ইজিলি পেয়ে যাবে যে রিলেশনশিপ কেন। এখানে আমরা যদি আসি, দেখো ক্লাস টিচার, এই যে রিলেশনশিপ ক্যান ওয়ার্ক প্লেস হুইচ কুইকলি চেঞ্জ ইন, এখানে এই যে হ্যাঁ, there are relationship always between human life being animals, between the children and their toys that replace. তো রিলেশনশিপ কেন ইম্পর্টেন্ট, তো কিপ আস, এটা আমাদের কি করে, মানুষের কাছাকাছি রাখে। কল দ্য সাপোর্ট, আমাদের সাহায্য করে। লাভ অ্যান্ড কি, অল দিস রিলেশনশিপ ইজ গিভ আস ক্লোজ, এই সরি এই জায়গাটা, ঠিক আছে। তো আমি এইখান থেকে কি করব, এইখান থেকে এতটুকু আমি লিখবো, লিখলে আমার কিন্তু এই উত্তরটা হয়ে গেল, তাই না? তো নর্মালভাবে আমরা কি করতে পারি, এইভাবে প্রশ্নের উত্তরটা করতে পারি। আচ্ছা, এরপরে আসি যে 3 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3, আমরা এটা খুঁজে খুঁজে সাজিয়ে লিখে উত্তর করলাম, ঠিক আছে। তো সেম ভাবে যদি আমি বলি যে হোয়াই দ্বারা, যেমন এখানে আছে হোয়াই ইজ দ্য নকশিকাঁথা ফেমাস, তাহলে সেক্ষেত্রে তুমি কি লিখবা, ইজের পরে যে অংশটুকু আছে সেটা তুমি লিখে দিলা, নকশিকাঁথা ফেমাস ইজ, দেন হোয়াইয়ের পর তুমি একটা বিকজ লিখে কোশ্চেন থেকে উত্তরটা খুঁজে নিলা, উত্তর হয়ে গেল তোমার এইভাবে। তারপর কি হু দিয়ে যদি কোনো একটা প্রশ্ন করে, তাহলে প্রথমে তুমি হুয়ের জায়গায় প্যাসেজ থেকে একটা ব্যক্তির নাম লিখে নিবা। যেমন এখানে হু ইজ দ্য রাইটার পেপার বুকস, সেক্ষেত্রে ওই ব্যক্তির পেপারের নামটা লিখে নিল, আর ইজ থেকে শুরু করে যা আছে হুবহু লিখে দিল, হয়েছে। তারপরে যদি তোমার আর প্রশ্ন যদি কখনো হোয়ার দিয়ে তোমাদেরকে যদি কখনো প্রশ্ন করে, সেক্ষেত্রে তুমি প্রথমে কি করো, প্রশ্নটাকে সাজাবো, যেমনটা ভাবে দেখলাম যে অক্সিলারি ভার্বের পরের অংশটা আগে লিখবা, দেন প্যাসেজ থেকে কোনো একটা স্থান বা জায়গার নাম লিখে দিবা, উত্তরটা হয়ে গেল। জাস্ট একটা স্থান বা জায়গার নাম লিখলেই হয়ে যাবে। যেমন এখানে কি হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড, সেক্ষেত্রে কি ওয়াজের পরে যে অংশটা আছে দ্য সেমিনার হেল্ড, এটা আগে লিখলাম, দেন কি আমি ওই জায়গাটার নাম লিখবো, চিটাগাং হতে পারে, ঢাকা হতে পারে, কোশ্চেন থেকে দেখে নিলাম। এরপর যদি কখনো তোমাকে হোয়েন্দার কোনো একটা প্রশ্ন করে, সেক্ষেত্রে তুমি কি করো, প্রথমে প্রশ্নকে সাজাবা, ইন বা ইনটু লেখার পরে প্যাসেজ থেকে একটা সময় তুমি লিখে দেবা। যেমন হলো হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স, সেক্ষেত্রে আমি কি অক্সিলারি ভার্ব ডিডের পরে যে অংশটা আছে লিখবো, বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স, এই অংশটা আমি আগে লিখলাম। দেন কি তুমি এখানে ইন বা ইনটু লিখবা, তো এটা ডিপেন্ড তোমার উপরে, ইন লিখে দিলাম, দেন প্যাসেজ থেকে ওই সালটা লিখে দিলাম। এটা প্যাসেজের মধ্যেই তো থাকবে নাকি, তোমাকে তো আলাদা খুঁজতে হবে না। এখন কোনো কারণে তোমাকে হাউ দিয়ে প্রশ্ন করলো, তো প্রথমে তোমাকে কি করবে, প্রশ্নটা সাজাতে হবে, পরে বাই বা উইথ লিখতে হবে, সেক্ষেত্রে আমি বলবো যে বাই লিখবা, লেখার পরে প্যাসেজ থেকে উত্তরটা লিখে দেবে। যেমন ধরো হাউ ক্যান এ মডার্ন কি ম্যান ক্যান সাকসেস, সেক্ষেত্রে কি করবা, এ মডার্ন ম্যান বি সাকসেস, আগে লিখে নিবা,
তারপরে একটা বাই লিখে নিবা, দেন প্যাসেজ থেকে সেই লাইনটা খুঁজে নিলা, উত্তর হয়ে গেল। এইভাবে কিন্তু তুমি খুব অনায়াসে কি করতে পারো, প্রশ্ন উত্তর করতে পারো। লাস্ট অপশন হলো কখনো কখনো হোয়াট দ্বারা প্রশ্ন থাকে। তো প্রশ্ন থাকলে প্রথমে তোমাকে প্রশ্নটা সাজাতে হবে, প্যাসেজ থেকে সরাসরি উত্তর লিখে দিতে হবে, উত্তর হয়ে গেল। তো এই ট্রিক্সের সাহায্যে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা করতে পারি। এরপর 2 নাম্বার যে জিনিসের জন্য তোমাকে 5 মার্ক দেওয়া হবে, এটা তেমন কিছু না, একটা পয়েন্ট উল্লেখ থাকে, সেই পয়েন্ট সম্পর্কিত আরো তোমার কয়টা, মোটামুটি আরো 5টা উত্তর লিখতে হয়, এবং 5টার জন্য তুমি 5 মার্ক পাবা। এটা জানা যে আহামরি কোনো মিনিং এর প্রয়োজন হয় এমন কোনো লাইন না, জাস্ট তার পজিশনটা যদি জানতে পারো, শুধু কি তার একটা পজিশন, তুমি যদি তার পজিশন সম্পর্কিত একটা ক্লিয়ার হতে পারো, তাহলে তুমি এখানে ইজিলি কি করতে পারবা, উত্তর করতে পারবা। সর্বপ্রথম যদি আমি এখানে দেখি, তোমার এখানে যদি যেটা আছে অনলি কোরাল কি আইল্যান্ড ইজ বাংলাদেশ, তাহলে এই লাইনটা কোথায় আছে, এই যে ইজের পরে দেখো অনলি কোরাল আইল্যান্ড ইজ ইন বাংলাদেশ, হয়েছে, এই পর্যন্ত এক জিনিস আছে। আচ্ছা, এরপরে দেখো লেখা আছে কি লোকেট ইন দ্য নর্থ সাউথ ইস্টার্ন, অর্থাৎ কি এটা কোথায় আছে, এটার যে লোকেশন সেটা নর্থ সাউথ রয়েছে, এটার কোথায় আছে, নর্থ সাউথ। তাহলে আমি কি পরবর্তী প্রশ্নটা উত্তর দিতে পারি যে এটা কি নর্থ সাউথে অবস্থিত, তাহলে হয়ে গেল আমার নর্থ সাউথ, তাহলে আমাদের একটা উত্তর হয়ে গেল। তারপরে দেখো এখানে লেখা দ্য রো ফ্ল্যাট আইল্যান্ড, এই যে ফ্ল্যাট আইল্যান্ডটা আছে সেটা কি দ্য রোলি তোমার কি ফ্ল্যাট আইল্যান্ড, তো এটাও আইল্যান্ড সম্পর্কিত কথা বলছে, তাহলে আমার পরবর্তী উত্তরটা হয়ে গেল। এরপরেও দেখো এই আইল্যান্ডটা সম্পর্কিতই কোন জায়গায় কথা বলা আছে, এখানে দেখো বলছে ইজ অনলি অ্যাবভ 3.6 মিটার, তাহলে কি অ্যাবভ দ্য সি লেভেল, তাহলে সি লেভেলের কত 3.6 মিটার উচ্চতা, তাহলে আমি এই 3.6 মিটার লিখলে উত্তরটা আরেকটা হয়ে গেল। শুধু তোমাকে বুঝতে হবে যে এই যেই রিলেটেড একটা তোমাকে অপশন দেওয়া থাকবে সেই রিলেটেড পজিশন বরাবর লিখলেই হবে। এরপরে তুমি যদি দেখো অক্সিলারি ভার্বের পরে দেখতে হবে, তো অক্সিলারি ভার্ব আইল্যান্ড ক্যান্ট এখানে বি, তাহলে কি ওয়ার্ক, এখানে ওয়ার্ক অ্যাবাউট ইন 3 ঘন্টা মানে 3 ইয়ার্স, এই 3 ঘন্টার মধ্যে কি করতে হবে, আমাকে হেঁটে যেতে হয়, তাহলে এটা আমাদের উত্তরটা হয়ে গেল। তো এইভাবে নর্মালি তুমি ইজিলি উত্তর করতে পারো, এই জন্য তোমার আহামরি কোনো কষ্ট করার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তো এমন নাই যে তোমার দেখবা সবসময় দেখবা যে এক একটা সাপ্লিমেন্টে এক এক রকম উত্তর আছে, তোমার যে 100% উত্তর হইতে হবে এমন না। এখানে মেন বিষয়টা হলো যে টপিক নিয়ে কথা বলছে তার বিষয়ে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক তুলে দেওয়া। আর অনেক ক্ষেত্রে দেখবে কমা কমা দিয়ে থাকে, কমা কমা কমা, ওগুলো একবারে তাই হয়, কমা 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 দিলে উত্তর হয়ে গেল। এবার কথা হলো আরেকটা লাস্ট উত্তর আছে আমার, আমি আরেকটা লাস্ট উত্তর করব। এখানে দেখো এটা কি ইউনিক ন্যাচারাল বিউটি উইথ হোয়াইট স্যান্ডি ব্রিজেস, ঠিক আছে, এই তো হয়ে গেল, উত্তর হয়ে গেল, মোটামুটি শেষ, আমাদের সব কটা পয়েন্ট উত্তর হয়ে গেল। এইভাবে তুমি কি করতে পারো, ইজিলি উত্তর করতে পারো, শুধু তার পজিশনটা বুঝে নিবে যে তার পজিশনটা কি আছে, পজিশন দেখে উত্তর করা সম্ভব। এটার জন্য তোমার কোনো মিনিং এর কোনো প্রয়োজন নাই, তুমি কোনো কিছু লাগবে না, তুমি ইজিলি এই উত্তরটা পেরে যাবা। এরপরে আসে সামারি রেটিং, রাইট আ সামারি অ্যাবভ দ্য ফ্লোয়িং টেক্সট। এই সামারি রেটিং সম্পর্কিত আমার বেশ গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে বলার আছে। প্রথম, এই সামারি রেটিং এ মার্ক কিন্তু 10, এটা কিন্তু হালকা নেওয়ার জিনিস না। তোমরা কি করো, এই সামারি রেটিং এ অনেকে তো একেবারে পুরো পেজ ভরে লিখে দেয়, তো এটা তো করাই যাবে না। প্রথম বিষয়, হাফ পেজের উপরে যেন না যায়, এই জিনিসটাকে মাথায় রাখবা। আর একটা কাজ তোমরা করো কি, তোমরা এখান থেকে জাস্ট তোমার মন মতো কিছু লাইনে ধরে স্ট্রেট কয়েকটা লাইনে 3-4টা লাইনে তুমি কি করো, এখান থেকে তুলে দাও। তুমি ভাবো যে এইভাবে লিখলে হয়তো মার্ক দেওয়া হয়, আমি তোমাকে বলি যে 10-এর মধ্যে তুমি যে তুলে দিলে 5-এর বেশি তোমাকে দিবে না, এইটার 100% তুমি গ্যারান্টি আমার থেকে নিয়ে নাও, ঠিক আছে। যদি তুমি কি করো, এখানে যা আছে তাই আছে হুবু, তুমি 3-4টা লাইন তুলে দিলা, হাফ পেজ পার করে দিলা, তুমি ভাবলা যে আমি 10-এর মধ্যে 10 পেয়ে যাবো, ভুল কথা। তোমার লেখা যতই সুন্দর হোক, এখানে তুমি 5-এর বেশি পাবা না। এখন কথা হলো ভাই, তাহলে সামারি রেটিং আমরা কিভাবে লিখবো, কিভাবে লিখলে আমরা বেশি মার্ক পাবো, হ্যাঁ সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার করি। দেখো সামারি রেটিং এর জন্য প্রত্যেকটা অংশের জন্য আমরা তোমাদের জন্য আসলে এক একটা বিষয় বা এক একটা ট্রিক্স আসলে রেডি করি, যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন একটা সামারি রেটিং তুমি কিভাবে লিখবা, একটা সামারি রেটিং তোমাকে কিভাবে লিখতে হবে। তো একটা আমরা সামারি রেটিং লিখবো, যেখানে আমরা একটা শর্টকাট মুখস্থ না করে যে কেউ একটা সামারি তুমি লিখতে পারবে ইজিলি। তো একটা সামারি লেখা লিখে তোমাকে ছোট্ট বিষয়টা এই জিনিসটা মনে রাখতে হবে। প্রথম লিখতে হবে দিস প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট, দেন নামটি লিখতে হবে যে কোন সম্পর্কিত প্যাসেজটা আছে। যদি আমি এই প্যাসেজটার কথা বলি, ঠিক আছে, তো কি জাঙ্ক ফুড লেখা আছে, তো এই যে জাঙ্ক ফুড যে বিষয়টা আছে, এই বিষয়ে এখানে কথা বলছো, তুমি এখানে লিখে দিতে পারো দিস প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট জাঙ্ক ফুড। তারপর কি শি বা হি, ছেলে হলে শি লিখে দাও, মেয়ে হলে মানে শি লিখে দাও। ওয়াজ ব্রন ইন, কোশ্চেন থেকে তুমি জন্মসাল বা মৃত্যুসাল সেই সম্পর্কিত একটা জিনিস খুঁজে নাও। তারপর কি করো, প্যাসেজ থেকে তুমি ইজিলি দুই একটা লাইন তোমার মতো গুরুত্বপূর্ণ লাইন লিখে দাও, দেন তুমি এখানে যেভাবে লেখাছে এতটুকু লিখে দিলে তুমি এখানে ফুল মার্ক পেয়ে যাবা, ঠিক আছে। তো এবার গেল তোমার এখানে মোটামুটি আমরা সবকিছু লিখলাম, আমরা এখানে ফুল মার্কটা অর্জন করতে পারলাম। তো এইভাবে যদি তুমি যে বিষয়টা দেখলাম, যে জিনিসটা মুখস্থ করলাম, সেটা তুমি যদি করো 8 মার্ক পেয়ে যাবে ইজিলি 10 মার্কের মধ্যে। আর যদি তারপরে বুঝতে কোনো সমস্যা থাকে, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও তোমাদের দিব, সমস্যা নেই।
এরপর আসি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে তোমাদেরকে এরকম একটা অপশন দেওয়া থাকে যেখানে কিছু সাবস্টেবল কোশ্চেন থাকে এবং তোমাকে এখানে বলা হয় যে তুমি এখানে কি করবা 5 মার্কের একদম মানে 10টা গ্যাপ পূরণ করবো। এবার এইটার জন্য তোমাকে অ্যাকচুয়ালি যদি আমি কথা বলি, এইটার জন্য তোমাকে মিনিং জানতে হবে অথবা তোমাকে এইটার প্র্যাকটিস করা থাকা লাগবে। এখন কথা হলো যদি তুমি প্র্যাকটিস করো, তোমাকে প্র্যাকটিস করতে হবে 2019-এর কোশ্চেন থেকে 2025 পর্যন্ত যে কোশ্চেনগুলো আসছে 2026 সালের শিক্ষার্থীদেরকে এই প্রশ্নগুলো মানে প্র্যাকটিস করতে হবে। যেমন এটা যদি উত্তর বলি, দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট অফ বাংলাদেশ ইজ হার ড্যাশ, এখানে তাহলে দ্য মোস্ট কি সিগনিফিকেন্ট, দ্য মোস্ট সিগনিফিকেন্ট ইভেন্ট অফ বাংলাদেশ ইজ হার, তাহলে এখানে কি তার যে সম্পর্ক আছে হার বার্ড অ্যাজ অ্যান, তারপরে আমরা যদি এখানে আসি ইন্ডিপেন্ডেন্স নেশন অন 26 মার্চ 1971 সাল, অর্থাৎ 26 মার্চের 1971 সালে আমাদের বাংলাদেশের স্বাধীনতার মানে জিনিসটা জন্মগ্রহণ করছে, যেটা এখন কি খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখন আমি যদি এটা মিনিং না জানতাম, আমি এটা মিনিং জানি, তাই আমি এটা 3টে উত্তর দিলাম যে এ নাম্বার উত্তর হবে সিগনিফিকেন্ট, এটা এ নাম্বার হয়ে যাবে। বি নাম্বার উত্তর হবে কি, বি নাম্বার উত্তর হবে তোমার হলো বার্থ, বি নাম্বার হলো তোমার কি বি নাম্বার যে উত্তর আছে বার্থ, তো আমি এখানে বি নাম্বার বাদ দিলাম। তারপর কি সি নাম্বার আমি দিলাম কি ইন্ডিপেন্ডেন্স, তাহলে সি নাম্বার আমরা এখানে দিলাম হলো ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা এখন কথা হলো আমি এটার মিনিং জানতাম যে 1971 সালে 26 মার্চে আমাদের কি যে বাংলাদেশ আছে তার স্বাধীনতা অর্জন করেছিল, তাই এটা কি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর মিনিং জানতাম প্লাস আমি বিগত সালগুলোতে এগুলো পড়াইছি, তাই আমি ইজিলি উত্তরটা করতে পারলাম। এখন এইটা উত্তর করার জন্য তোমাকে কি করতে হবে, বিগত সালের প্রশ্নগুলো পড়তে হবে। আর যদি তুমি না পড়ো তাহলে আমি ধরলাম যে তুমি এখান থেকে 1 মার্কও পাবা না, অথবা বন্ধু বান্ধবের দিকে কোনো কারণবশত এখান থেকে তুমি ধরে নিলাম যে 1 মার্ক পাইছো, ঠিক আছে 1 মার্ক কি 1.5 মার্ক তুমি পাইছো, আমি এটা ধরে নিলাম যে কারো থেকে দেখে বা লাস্টের প্রশ্ন তুমি সমস্যা নেই, এমন না যে সব প্রশ্ন তোমাকেই করতে হবে। তুমি এই প্রশ্নটাকে ছুঁয়ে দেওয়া তুমি পরবর্তী প্রশ্ন উত্তর করো। এই প্রশ্ন যে গ্যাপটা তুমি পারবে না, অনেক ক্ষেত্রে শিক্ষক শিখায় দেয়, আর না পারলেও সমস্যা নেই, তোমার আশেপাশে যে সকল বন্ধু বান্ধব আছে তুমি কারো না কারো থেকে এই বিষয়টা সাহায্য পাবা। এমন না তোমার আহামরি টেনশন করা লাগবে যে সবই তুমি করবা, কিছু জিনিস তোমার বন্ধু বান্ধবের দ্বারাও হবে। এরপরে এটারও সেমই কথা বলবো, 2019 থেকে 2000 যে তোমার 25 পর্যন্ত যে মডেলগুলো আছে পড়তে হবে। যদি না পারো এটাও থুয়ে দাও, কোনো প্রবলেম নাই, তোমার একটা শিক্ষক অথবা তোমার বন্ধু বান্ধব দ্বারা তুমি এই উত্তরটা করতে পারবা। এরপরে আসে এরপরে তোমাদের আসে রিয়ারেন্স এবং রাইটিং পার্ট। তোমাদের রাইটিং পার্টে একটু চেঞ্জ করা হয়েছে মোটামুটি জানোই তো নাকি। তো আমি রিয়ারেন্স নিয়ে একটু লাস্টে কথা বলছি। তো সর্বপ্রথম আমি একটু রাইটিং পার্ট নিয়ে কথা বলি, আগে রাইটিং পার্টটা শেষ করি, কারণ একটা দুর্বল স্টুডেন্টের জন্য এখানে মার্ক ওঠানোর আসলে ইম্পর্টেন্ট। প্রথম বিষয় যদি বলি 15 মার্ক থাকে, যেটা একটা গ্রাফ চার্ট থাকে। আমি গ্রাফ চার্ট ভাইয়া কি পড়বো, তো গ্রাফ চার্টের লেগে আবার আলাদা ভিডিও দিলে বলবো না ভাইয়া সব খালি আলাদা আলাদা অন্য জায়গায় দেন, তো আমি একটা ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। তুমি গ্রাফ চার্টের হিসাবে তোমাকে তেমন কিছু করতে হবে না। এই দেখো গ্রাফ অ্যান্ড চার্ট ফরম্যাট, মাত্র একটা শিখলে যথেষ্ট হবে তোমাদেরকে। এখানে একটা গ্রাফ অ্যান্ড চার্ট লেখা আছে, ইজিলি এই গ্রাফ চার্টটা মুখস্থ করে নিবা। এখানে যা যা আছে যেভাবে আছে বিষয়টা লিখে নিবা। যেমন দেখেছে দ্য গ্রাফ শো ইজ অ্যাবাউট, যে কোনো একটা লেখো। দেন বিষয়টির নাম, বিষয়টা কোথায় থাকে, বিষয়টা সবসময় দেখবা কোশ্চেনে লেখা থাকে। কোশ্চেনে দ্য শো পাবা, শো এর পরে যে অংশটা ফুল স্টপ পর্যন্ত থাকে এটাকে বলে বিষয় বা সাবজেক্ট। এই সাবজেক্টটা তোমাকে এই পয়েন্ট বরাবর কি করতে হবে, এই পয়েন্ট বরাবর লিখে দিতে হবে, এই পয়েন্ট বরাবর সাবজেক্টটা লিখে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে তোমাকে প্রশ্ন বলছে কি দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ ড্যাশ ওয়াজ ইন তোমার কত দ্য ইয়ার। তো এখন সবচেয়ে লোয়েস্ট পার্সেন্ট বা সবচেয়ে কম পার্সেন্টেজ 10%, তাই নাকি? তাহলে 10% ফার্মিংও আছে, রিসার্চ ওয়ার্কেও আছে। তাহলে তুমি এখানে আমি দিয়ে দিলাম দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ 10% ওয়াজ ইন দ্য তোমার কি সাল তো নাই, সালের জায়গায় কি তোমার এখানে আছে হলো ফার্মিং এবং হলো রিসার্চ ওয়ার্কিং। তাহলে আমি সালের জায়গায় এখানে লিখে দেবো কি ওয়াজ, এই ইন দ্য সালটুক বাদ দিয়ে দেবো, আমি এখানে লিখবো রিসার্চ ওয়ার্কিং আর হলো ফার্মিং, হয়ে গেল। তো এইভাবে এটা তুমি ইজিলি করবে। তাও যদি গ্রাফ চার্ট সম্পর্কিত তোমার কোনো প্রবলেম থাকে আমি এটা সম্পর্কিত আলাদা ভিডিও দিব, তুমি জাস্ট মুখস্থ করে নাও। প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর জন্য তোমার 2026-এর জন্য আলাদা ভিডিও দেওয়া হবে, সেখান থেকে তুমি ইজিলি এটা বুঝে নেবা। আচ্ছা, এরপরে তোমাদের প্রশ্ন থাকে হলো তোমাদের 8 নম্বর যে প্রশ্নটা, সেটা হলো 15 মার্কের একটা স্টোরি রাইটিং থাকে। তাও কি নিজের অন ওয়ার্ডে, তোমার মুখস্থই থাকা লাগবে এমন কোনো মানে নাই। আর তোমার কিন্তু এটা কিন্তু একবারে হুবহু মুখস্থ আসেও না, ঠিক আছে। এমন কোন একটা গল্প দেয়, কিছু একটা বলে দেয়, বাকিটা তুমি ক্লিয়ার করো। এখন এই ক্লিয়ারটা তুমি কিভাবে করবো বা স্টোরি রাইটিংটা তুমি কিভাবে লিখবে, একটা স্টোরি রাইটিং একটা কিভাবে আমরা ইজিলি লিখতে পারি সেই বিষয়টা এবার আমি ক্লিয়ার করি। স্টোরি রাইটিং দুইভাবে লেখা যায়। নাম্বার 1, যারা একটু ভালো মার্ক পাইতে চায় তাদের জন্য আমি বলবো এইটা পড়তে, আর যারা একটু জাস্ট মার্ক হলেই হয় তো তাদের জন্য নিচে আরেকটা আছে, ঠিক আছে, যারা একবারই দুর্বল।
প্রথমে দ্য স্টোরি অফ, স্টোরির নাম, স্টোরির নামটা কি লিখবে নিচে আমি লিখে দিচ্ছি। প্রথমে যে কয়টা লাইন দেওয়া থাকে প্রশ্নে সেই লাইনগুলো তোমাকে কি করতে হবে, লিখতে হবে। লেখার পরে তোমাকে লিখতে হবে একটা টপিক, এখানে একটা গ্যাপটা কি লিখবো সেটাও নিচে দেওয়া আছে। ওয়াজ ইম্পর্টেন্ট পার্ট অফ হিজ লাইফ বাট হি লস্ট ইট, মানে হলো এইটা হলো তার জীবনে একটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু সেটা হারিয়েছে ফর হিজ মিসফরচুনেট, তার কি তার ভুলের কারণে। হি ওয়ান্টেড টু গেট ব্যাক ইট, সে এটাকে ফেরত চায়, বাট ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ব্যাক, কিন্তু এটাকে ফেরত পাওয়া অসম্ভব। ইফ হি লস্ট ইট ফর এভার হি উড বি দ্য আনহ্যাপিনেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড, মানে সে যদি এটা হারিয়ে ফেলে তাহলে পৃথিবীর মধ্যে সে সবচেয়ে মানে আনহ্যাপিনেস্ট পার্সন একজন। হি নো দ্যাট হোয়ার দেয়ার ইজ এ ওয়েল দেয়ার ইজ এ ওয়ে, সে জানে যে এটা কিভাবে পাওয়া লাগবে সেই বিষয়টা তার জানা নাই। সো সুতরাং হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল টু এগেইন ইট, তো সে এটাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। সাডেনলি হঠাৎ হি হিট আপ এ প্ল্যান, হঠাৎ সে একটা কি করতে পারে, পরিকল্পনা করতে পারে। হি স্টার্ট ওয়ার্কিং, যা যা লেখা আছে এখানে হুবহু তুমি এটা পড়ে নিবা, একবার মুখস্থ করে নিবা, ঠিক আছে। তো এখানেও দেখবা বাকি অংশটুকু এই যে এখানে মুখস্থ আছে। এখন আসি যে ওইখানে একটা খালি ঘর ছিল, যেমন এইখানে খালি ঘর ছিল, এখানে খালি ঘর ছিল, এই খালি ঘরটায় কি লিখবা? সাপোজ ধরো ট্রাস্টিকাও সম্পর্কিত আসলে ওয়াটার লিখতে হবে। বাইজিদ বাস্তানা অথবা হলো ডিভোলেশন টু মাদার আসলে ওয়াটার লিখতে হবে। তারপর গ্রেডি ডগ আসলে মিট লিখতে হবে। এ লায়ার শেপনেট থাকলে ক্যারেক্টার লিখতে হবে। উডকাটার থাকলে দ্য এক্স লিখতে হবে। হ্যার অ্যান্ড দ্য টর্টরিস আসলে দ্য রেস লিখতে হবে। তারপর এখানে কি দ্য রবার্ট বুনস আসলে দ্য কিংডম। হ্যাপি কাবেলস আসলে হলো মানি। শেখ সাদি আসলে হনার। তারপর হলো ক্লাইভার ফক্স অথবা ক্ল্যানিং ফক্স আসলে টেল, ঠিক আছে। তারপর কি তোমার ফ্রেন্ড, এটা আসলে তোমার ফ্রেন্ডশিপ। তো এবার কথা হলো এটা তো তুলনামূলক অনেকে বলবে যে ভাই অনেকটা কঠিন হয়ে গেল। এখন তুমি আগের ফরম্যাট মুখস্থ করতে পারো, যেটা আমি মনে করি যারা একান্তই দুর্বল, যে সকল শিক্ষার্থীরা একান্ত দুর্বল তারা একটা মুখস্থ করে নিতে পারে, এখানে যা আছে তাই, এটা লেগে আলাদা করতে পারেন। তবে একটা মনে রাখবা, এখানে তুমি একটু মার্ক কম পাবা যদি এটা করো। 15 মার্ক, তো এটা যদি মুখস্থ করো তুমি এভারেজ 8 মার্কের মতো পাবা। তবে উপরেটা যদি মুখস্থ করো তুমি এখানে 12 মার্ক পর্যন্ত পাবা। তো আমি এটা তোমাকে দেখিয়ে দিলাম, দুইটাই দেখা দিলাম। এখন যেটা তোমার ভালো লাগে সেটা তুমি মুখস্থ করে নিবা, ঠিক আছে। তো এটা মুখস্থ করলে তোমাকে ওই স্টোরি নামটা কিছু মনে রাখতে হবে না, তবে এটাতে তুলনামূলক মার্ক কিন্তু কম আসে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে তোমাদের আসে কে লেটার অথবা অ্যাপ্লিকেশন আসে। আচ্ছা, এবার কথা হলো লেটার বা অ্যাপ্লিকেশন তুমি কি পড়বা। আমি একটু লেটার বা অ্যাপ্লিকেশন সম্পর্কিত বিবরণ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে আমরা লেটার বা অ্যাপ্লিকেশন সম্পর্কে কি পড়ি। আচ্ছা, সেক্ষেত্রে তুমি এখানে একটা লেটার ফরম্যাট দেখতে পাচ্ছ, এই লেটার ফরম্যাটটা তুমি এখানে মুখস্থ করে নিবা। অ্যাপ্লিকেশন অনলি ফরম্যাট, একটা ফরম্যাট আছে, এই একটা ফরম্যাট মুখস্থ করে নিলে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। আর একটা বিষয় হলো যারা একটু ভালো স্টুডেন্ট, যারা একটু প্রপার স্টুডেন্ট, যারা চায় যে না ভাইয়া একটু ভালোভাবে আমি লেটারটা লিখতে চাই, তাদেরকে 3টা ফরম্যাট করতে হবে। ফরম্যাট নাম্বার 1 নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে তোমাদের কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, কমন রুম, ক্যান্টিন, টিউবওয়েল, তারপর লিটারেচার ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, শহীদ মিনার, এই সংক্রান্ত আসলে এইখানে যা আছে, এইখানে যা যা আছে মুখস্থ করে নিবা। এই একটা দিয়ে তুমি এই সম্পর্কিত লিখতে পারবা, এবং এটা লিখলে তোমার এখানে মার্ক কত আসতেছে তুমি যদি খেয়াল করো, এখানে মার্ক হলো 10, এখানে তুমি 10-এর মধ্যে মিনিমাম 9 মার্ক পাবা, এটার আমি গ্যারান্টি দিব। উপরেটা তো হয়তো একটু মার্ক কম পাইতে পারো, তবে মার্ক পাবা, ভালো মার্কই পাবো এটাতেও। এরটুকু লিখলে তুমি 9 মার্ক মিনিমাম 9-10 পাবে, এটা গ্যারান্টি। এবার আরেকটা বিষয় আসে, আরেকটা বিষয় হলো দ্য ফেব্রুয়ারি, দ্য স্টেজ অফ ড্রাম, তারপর স্টাডি ট্যুর, পিকনিক, মিলাদ মাহফিল, ডেট ইউনিভার্সিটি অফ নজরুল, তারপর প্রোগ্রাম অফ ইন্ডিপেন্ডেন্স ডে। সেক্ষেত্রে তুমি এইটা মুখস্থ করে নিবা, এটা মুখস্থ করে নিলে তোমার ইজিলি হয়ে গেল। এর পরবর্তী আসে হলো তোমাদের এই বিষয়টা, কোয়েশ্চেন নাম্বার 3, যেটা হলো লিভ দ্য অ্যাবসেন্ট, তারপরে অ্যাবসেন্ট, চেঞ্জ দ্য এনি, তারপর টিসি, এই যে সম্পর্কিত আছে, রিঅ্যাডমিশন। তো এই সম্পর্কিত যে বিষয়গুলো আছে তার জন্য এটা মুখস্থ করে নেবা। যারা একটু ভালো বা একটু পড়তে পারো তারা এই বিষয়গুলো মুখস্থ করে নিবে, তাহলে ভালো একটা প্রপার মার্ক পাবা। আর যারা তুমি মনে করো একটু দুর্বল স্টুডেন্ট, তারা এই একটা পড়ে নিবা, তাহলে তোমাদেরকে আর পড়ার কোনো প্রয়োজন নাই। কথা কি ক্লিয়ার করতে পারলাম যে কিভাবে পড়তে হবে? তাহলে আমাদের রাইটিং পার্ট হয়ে গেলো। তুমি প্রত্যেকটাতে মিনিমাম এটাতে পাবা 8, এইটার মধ্যে মিনিমাম পাবা 12, ঠিক আছে, এটার মধ্যে তুমি মিনিমাম পাবা 12। তাহলে তোমার এখানে রিটেন অংশে তোমার পাস মার্কটা কিন্তু চলে আসবে, ঠিক আছে, 24, আর এখানে তোমার 8, তাহলে হলো 20, 30, 32 মার্ক তুমি এখানে পেলা। এরপরে লাস্ট অপশন থাকে রিঅ্যারেঞ্জ, যেটা আমি তোমাকে এখানে বলি নাই, মানে এই লাস্ট একটা অপশন বাদ আছে। এবার রিঅ্যারেঞ্জ কিভাবে শিখবো ভাইয়া, চলো আমরা রিঅ্যারেঞ্জটাও দেখে নিই। প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে আসলে তুমি একটা মার্ক গেইন করতে পারো। এবার রিঅ্যারেঞ্জের জন্য আমাদেরকে যে বিষয়টা ভালো করে রাখতে হবে, আরেকটা বিষয় হলো পিকচারটাও মনে রাখবা। অনেক ক্ষেত্রে গ্রাফ চার্টের জায়গায় পিকচার থাকে, তো পিকচারটা একটু মুখস্থ করে নিবা, ঠিক আছে। পিকচারটা এখানে দেওয়া আছে, মুখস্থ করে নিবা।
আচ্ছা, তো রিয়ারেন্স বিষয়ে যদি আসি, রিয়ারেন্স সম্পর্কিত আমি একটু কথা বলি। প্রথমে সেই রিয়ারেন্স আমি একটু জুম করে দিচ্ছি। রিয়ারেন্স করার সহজ কিছু টেকনিক বা কৌশল, মাত্র একটি রিয়ারেন্স জানা থাকলে তুমি খুব সহজেই সবগুলো রিয়ারেন্সের উত্তর করতে পারবা, কমন না আসলেও লিখতে পারবা খুব অনায়াসে। কিভাবে? তুমি যদি খেয়াল করো, পরীক্ষার মধ্যে দু ধরনের রিয়ারেন্স সচরাচর আসে। নাম্বার 1 হলো ব্যক্তিগত জীবনে, আর নাম্বার 2 হলো গল্প কেন্দ্রিক। ব্যক্তিগত যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, রবার্ট বোনস, নেলসন ম্যান্ডেলা, এদের সম্পর্কিত আসে। আর গল্প কেন্দ্রিক হলো যেখানে একটা গল্প সাজানো থাকে। তো 2 ধরনের রিয়ারেন্স থাকে। এবার কোশ্চেন বা উত্তরটা কিভাবে করবা? শুরুতে রিয়ারেন্সের সঠিক লেখার নিয়ম হলো, প্রথমে 1 2 3 4 5 6 7 8টা থাকবে, তো 8 লিখবা, আর নিচে যেই সঠিক উত্তরগুলো আছে সেই সঠিক উত্তরগুলো তুমি লিখে দিবা শুধু। ঠিক আছে? তো এইভাবে কিন্তু একটা উত্তর করা সম্ভব। এবার আসে যে এবার ব্যক্তি জীবন কেন্দ্রিক যদি নিয়ম, তারপর গল্প কেন্দ্রিক নিয়মে আসবো, দুইভাবেই। এখন প্রশ্ন, আমরা যদি আসি ব্যক্তিকেন্দ্রিক যে জীবন, যে কোনো ধরনের কবি, সাহিত্য বা বিজ্ঞানীদের জীবনী, যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের যদি বিষয় কোনো যদি একটা রিয়ারেন্স আসে যেটাকে আমাদের সাজিয়ে লিখতে হবে, ব্যক্তির জীবন কেন্দ্রিক হলে নিচের নিয়ম অনুসরণ করলে রিয়ারেন্স লিখতে বা সাজাতে পারবা। প্রথম হলো ব্যক্তির নাম বা পরিচয় লিখতে হবে। আমরা যদি এই রিয়ারেন্সটা খেয়াল করি, এখানে কোনো ব্যক্তি সম্পর্কিত দেয় না, এখানে একটা তোমার কি একটা কাক সম্পর্ক, ফরেস্ট, একটা ফক্স, এই যে ওয়ান্স আপন এ টাইম, এক সময় ছিল কি, দেয়ার লিভ এ ফক্স ইন দ্য ফরেস্ট। একটা ফরেস্টে কি করছে, এক সময় ছিল একটা শিয়াল বাস করতো। যে শিয়ালটা কি ছিল, খুবই ক্ষুধার্ত ছিল, হাংরি ছিল, এবং সেই ক্ষুধার্তর কারণে সে কি করছে, একটা উপরে একটা আঙ্গুর দেখতে পাচ্ছে, এবং পরপর সে লাফাইছে, লাফানোর পরে কি সে আঙ্গুরটা খাইতে পারে নাই, যার কারণে বলছিল আঙ্গুর টক। এই গল্পটা এখানে আছে, তার মানে এটা গল্প কেন্দ্রিক। কিন্তু আমি তোমাকে বর্তমান দেখালাম কি ব্যক্তিগত জীবন কেন্দ্রিক। তো সাপোজ কোনো একটা ব্যক্তিগত জীবন কেন্দ্রিক থাকলে প্রথমে সেই ব্যক্তির নামটা দেখবা, তারপরে দেখবা সে ব্যক্তির জন্ম তারিখ, জন্মসাল বা জন্মস্থান সম্পর্কিত কিছু বলা আছে। তারপরে দেখবা ওই ব্যক্তির পিতা মাতা বা পরিবারের একটা পরিচিতি দেওয়া আছে। তারপরে দেখবা সে ব্যক্তির শৈশবে কি করছে সেই বিষয়টা সে এখানে উল্লেখ করছে। এরপর দেখবা তার শিক্ষা জীবন কি আছে, মানে কোথা থেকে কি পাস করছে, কোথা থেকে MA পাস করছে, কোথা থেকে BSc পাস করছে, কোথা থেকে ডিগ্রি পাস করছে, সেগুলো লিখতে হবে। তারপরে পাস করার পর সে সর্বপ্রথম কোথায় কর্মজীবন শুরু করছে সেটা লিখতে হবে। তারপর 7 নম্বর লাইন হলো ব্যক্তির আবিষ্কার বা অবদান বা কি কি পুরস্কার পাইছে, কি কি পদক পাইছে, সেই বিষয়টা তোমাকে লিখতে হবে। লাস্ট সর্বশেষ লাইন লিখতে হবে তার মৃত্যু। এবার আসি, যেহেতু এটা হলো গল্পকেন্দ্রিক একটা রিয়ারেন্স, একটা গল্পকেন্দ্রিক রিয়ারেন্স আমরা কিভাবে করব? গল্পকেন্দ্রিক রিয়ারেন্স হলো অবশ্যই গল্পটি আগে জানা থাকলে সুবিধা হয়, সে অনুযায়ী গল্পটা সাজা দেওয়া। যেমন আমি বললাম যে এখানে আমি গল্পটা কিন্তু আগে থেকে জানি, যে এই খরগোশের গল্পটা, মানে শিয়ালের গল্পটা আমাদের সবার জানা আছে। তারপরেও সকল রিয়ারেন্সের ক্ষেত্রে প্রথম লাইন বাছাই করার পদ্ধতি কিভাবে করব? ওয়ান্স আপন এ টাইম, লং অ্যাগো, হ্যাভ ইউ হেয়ার্ড, দেয়ার লিভড, ওয়ান ডে, দেয়ার ইজ ওয়াজ এর থাকলে প্রথম লাইনে বসবে। কিন্তু লাইনগুলো কোনো প্রোনাউন থাকলে প্রথম লাইনে বসানো যাবে না, যেমন হি সে এগুলো যদি থাকে তাহলে বসানো যাবে না। তুমি যদি খেয়াল করো এই লাইনটাতে দেখো ওয়ান্স আপন এ টাইম আছে, দেয়ারও আছে, তার মানে এইটা আমার ফার্স্ট লাইন, একবারে 100% গ্যারান্টি যে ওয়ান্স আপন এ টাইম এই থাকলে। আর এখানে দেখো ওয়ান ডে আছে, বাট এখানে কিন্তু একটা প্রোনাউন আছে, আর আমি এখানে ক্লিয়ার বলছি যে প্রোনাউন থাকলে ওইটাকে প্রথম লাইন দেওয়া যাবে না। তাহলে কি ওয়ান ডের কথা বাদ দিলাম, ওয়ান্স আপন এ টাইম আছে তো নাকি, এখানে তো কোনো প্রোনাউন নেই, তো এটা আমার ফার্স্ট লাইন। তাহলে আমাদের ফার্স্ট লাইন সিলেকশন হয়ে গেল। এরপরের লাইনগুলো কি করব? যে লাইনটিতে কোনো ব্যক্তি বা বস্তুর নাম বড় হাতের অক্ষর থাকে এবং নামের পরিচয় বা জন্ম বহন করে, তার তোমার কি করতে হবে, প্রথম লাইন বসতে পারে। তো এইভাবে আমরা কি করতে পারি, প্রথম লাইন ডিসকাশন করতে পারি। কিন্তু বাকি লাইনগুলোর জন্য তোমাকে অবশ্যই গল্পটা ভালো করে পড়া থাকবে। গল্প কেন্দ্রিক হলে আসলে টেকনিক্যালি ভালোভাবে লেখা যায় না, বাট তোমার এই কেন্দ্রিক হলে সেটা ইজিলি লেখা যায়। তো আশা করি তোমাকে আমি বুঝাইতে পারছি যে তুমি খুব অনায়াসে এখানে কিভাবে কোন প্রশ্ন কি উত্তর করবা, কোন জায়গায় কি লিখবে, একটা প্রপার একটা ক্লাস দেওয়ার চেষ্টা করছি তোমাকে। ঠিক আছে, কোথায় কিভাবে কি করতে হবে পুরো বিষয়টা নিয়ে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আশা করি এই বিষয়টা নিয়ে তোমাদের আর কোনো বিন্দুমাত্র সমস্যা নাই। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি তোমাকে সেই জিনিসটাও ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।